যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। নিহত হয়েছে অন্তত ৩৫৬ জন। ট্রাম্পের সাথে পরামর্শ করেই গাজায় হামলা করেছে ইসরায়েল, বলছে হোয়াইট হাউস। এদিকে ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় ২ জন নিহত হয়েছে। অন্যদিকে পুতিনের সাথে ফোন আলাপের আগে ট্রাম্প জানিয়েছেন অনেক বিষয়ে তারা একমত হয়েছেন। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় কারফিউ জারি করা হয়েছে। এছাড়া দীর্ঘ ৯ মাস পর পৃথিবীতে ফিরে আসছেন সুনিতা সহ ৪ নভোচারী। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোরে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় নিহত হয়েছে অন্তত ৩৫৬ জন। হামলায় আহত হয়েছে আরও বহু মানুষ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার সকালে এই হামলার নির্দেশ দেন। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পরামর্শ করেই গাজায় হামলা করেছে ইসরায়েল। আর ইসরায়েলের অবরোধের ফলে চরম ক্ষুধা যন্ত্রণায় ধুঁকছে গাজার ১০ লাখ শিশু। কারণ সেখানে বর্তমানে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ২রা মার্চের পর থেকে কোনো খাদ্য সহায়তা প্রবেশ করেনি বলে জানিয়েছে জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংস্থাটি গাজার ওপর আরোপ করা পূর্ণাঙ্গ অবরোধ তুলে নিতে আবারও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাবার ও পানির জন্য অপেক্ষা করছে শত শত ফিলিস্তিনি। অথচ বাজারে আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষের পক্ষে কোনো কিছুই কেনা সম্ভব হচ্ছে না। টানা ১৫ দিন ধরে গাজাবাসীর জন্য কোনো ধরনের খাদ্য সহায়তা পাঠাতে পারেনি মানবিক সহায়তা দেওয়া সংস্থাগুলো। WFP বলেছে, গাজায় ২ মার্চের পর থেকে কোনো খাবার প্রবেশ করেনি। সেখানে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য সরবরাহের জন্য সবকটা সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হয়েছে। পানি, খাবার এবং ওষুধ দ্রুত ফুরিয়ে আসছে। ইউনিসেফ বলছে, লক্ষ লক্ষ ফিলিস্তিনি শিশু বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। তাই ইসরায়েলের জন্য গাজা অবিলম্বে খুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরবরাহ সংকটের জেরে গাজায় নিত্যপণ্যের দাম অনেকটাই বেড়ে গেছে। কিছু প্রধান পণ্যের দাম ২০০% বেশি বেড়ে গেছে। আমি আগে খাবারের জন্য এই সাধারণ কমিউনিটি রান্নাঘরের ওপর নির্ভর করতাম, কিন্তু এখন তারাও আমাদের খাওয়ানোর জন্য লড়াই করছে। আমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় ঘরে কাঁদছে এবং তাদের দেওয়ার মতো আমার কিছুই নেই। আমাদের যা প্রয়োজন তা কেনার সামর্থ্য আমার নেই। বেঁচে থাকার কোনো উপায়ও নেই। যেসব দাতব্য সংস্থা আগে হাজারো মানুষকে খাদ্য সরবরাহ করত, সেগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে। কারণ উপত্যকা জুড়ে রান্নার গ্যাস ও বিশুদ্ধ পানির অভাব তীব্রতর হচ্ছে। ইউনিসেফ জানিয়েছে, সম্পূর্ণ অবরোধের কারণে গাজা বিশুদ্ধ পানি ও ন্যূনতম স্যানিটেশনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান ফিলিপ লাজারানি সতর্ক করে বলেছেন, যদি দ্রুত সাহায্য প্রবেশের অনুমতি না দেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। এমন সংকটাপন্ন অবস্থায় গাজার শিশুদের জীবন বাঁচাতে অবিলম্বে কিছু পানি ও বিদ্যুৎ প্রবেশের আহ্বান জানান দের আল বালার ইউনিসেফের আঞ্চলিক পরিচালক মনিরুজ্জামান বাবু, ৭১। ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ সিরিয়ায় দারা শহরে ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৭ জন। সোমবার স্থানীয় সময় গভীর রাতে এই হামলার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। বিবৃতিতে বলা হয়েছে, এই মুহূর্তে সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালাচ্ছে IDF। দেশটির সাবেক সরকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক স্থাপনা ও কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। এদিকে বিবৃতিতে আরও বলা হয়েছে, দক্ষিণ সিরিয়ায় সামরিক স্থাপনার উপস্থিতি ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। IDF এমন কোনো সামরিক স্থাপনা বরদাস্ত করবে না যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে সক্ষম বলেও জানান তিনি। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বেশ কয়েকজন হুথি কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়ালস এক সাক্ষাৎকারে এই দাবি জানিয়েছেন। সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ABC নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ালস বলেন, এটি কোনো দায়সারা হামলা ছিল না। এটি ছিল অপ্রতিরোধ্য এবং ব্যাপক আকারের একটি হামলা। তাই এতে বেশ কয়েকজন হুথি কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। ওয়ালস বলেন, এবারের হামলা অনেক বেশি সুনির্দিষ্ট, কারণ হুথিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানের দিকেও তাদের
মনোযোগ রয়েছে। এদিকে কয়েকদিন আগেই ট্রাম্প হুতিদের সতর্কবার্তা দিয়ে বলেন, যদি তারা লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোতে হামলা বন্ধ না করে তাহলে তাদের ওপর নরক নেমে আসবে। ইউক্রেন শান্তি চুক্তির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এরই মধ্যে অনেক বিষয়ে একমত হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তি নিয়ে আজ এই দুই নেতার বহুল প্রত্যাশিত ফোনালাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, প্রতি সপ্তাহে উভয় পক্ষের ২৫০০ সেনা সদস্যের মৃত্যু হচ্ছে, এটি এখনই বন্ধ হওয়া উচিত। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোন আলাপের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছেন বলেও জানান ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, পুতিনের সঙ্গে আলোচনায় শান্তি চুক্তির বিষয়টি নিশ্চিত করতে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে পুতিন যে শান্তি চুক্তিতে আগ্রহী সেই বিষয়ে তাকে প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাহসের প্রশংসা করেছেন। ইউক্রেনের সঙ্গে যে কোনো শান্তি চুক্তিতে কঠিন নিরাপত্তা নিশ্চয়তা দাবি করেছে রাশিয়া, যেখানে ইউক্রেনকে নেটোর সদস্যপদ না দেওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো এই মন্তব্য করেন। দেশটির সংবাদ মাধ্যমকে উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, এই শান্তি চুক্তিতে নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাবে এবং সেই জন্যই ইউক্রেনকে এই আলোচনায় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নেটো জোটের দেশগুলোর পক্ষ থেকে কিয়েভের সদস্য হওয়ার চেষ্টা প্রত্যাখ্যান করতে হবে, এমনটাই মন্তব্য করেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইউক্রেনে নেটো কোনো রকম কাজ করতে পারবে না, এমনকি নেটোর সেনাও ইউক্রেনে থাকতে পারবে না। এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তারা একটি বিষয়ে সম্পূর্ণ দ্বিমত। ইউরোপীয় ইউনিয়ন চায় ইউক্রেন নেটোর শান্তি সেনা মোতায়েন করতে, কিন্তু রাশিয়া কোনোভাবেই তা মেনে নেবে না। ইরানের বিরোধী দলীয় নেতা মেহেদি কারৌবি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেতে যাচ্ছেন। নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য 14 বছর আটক থাকার পর তাকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদ মাধ্যম। 2009 সালের নির্বাচনে 87 বছর বয়সী মেহেদি এবং 83 বছর বয়সী মুসাভি সংস্কারবাদীদের একটি মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যে নির্বাচনে কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ ক্ষমতায় ফিরে এসেছিলেন। এতে বিক্ষোভকারীরা ফলাফল কারচুপির অভিযোগ আনেন এবং ব্যাপক আন্দোলন করেন। বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার পর 2011 সালে মেহেদি এবং মুসাভি দুজনকেই আটক করা হয়েছিল। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় কারফিউ জারি করা হয়েছে। সোমবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জেলাটিতে জনসাধারণের চলাচলের উপর এই বিধিনিষেধ আরোপ করা হয়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে রবিবার থেকে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর আগে দক্ষিণ ওয়াজিরিস্তানের জান্দোলা এলাকায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। পিআইসিএস-এর দেয়া তথ্য অনুযায়ী গেল জানুয়ারি মাসে পাকিস্তান জুড়ে অন্তত 74টি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের রায় দিতে বিলম্ব করায় দেশে সামাজিক বিভাজন গভীর হচ্ছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এভাবে দেশবাসীকে অপেক্ষা করিয়ে রাখাকে দায়িত্বজ্ঞানহীনতার নামান্তর বলে মন্তব্য করেছেন তারা। তাই সাংবিধানিক আদালতকে দ্রুত রায় দেওয়ার আহ্বান জানিয়েছে ডেমোক্রেটিক পার্টি। দলটির অন্যতম নেতা কিম মিন সিওক বলেছেন, দেশের জনগণ সহ্যের প্রায় শেষ সীমায় পৌঁছে গেছে, তারা আদালতের সিদ্ধান্ত পাওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। হন্ডুরাসে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 6 জন নিহত হয়েছেন। দমকল কর্মীরা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার রোয়াটান দ্বীপ থেকে উড্ডয়নের সময় বিমানটি সমুদ্রে ছিটকে পড়ে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দমকল বাহিনী জানিয়েছে, এই দুর্ঘটনার পর অন্তত 10 জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে এই ঘটনায় নিহতের সংখ্যাও নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা জানান, ঘটনার দিন দুর্ঘটনা কবলিত বিমানটিতে 17 থেকে 18 জন আরোহী ছিলেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 9 মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার 2 নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। দ্রুত একটি মিশন শেষ করে পৃথিবীতে ফেরার কথা থাকলেও মহাকাশ যানের ত্রুটির কারণে আটকে যান তারা। আগামীকাল বুধবার ফিরতে পারেন তারা। তাদের ফিরিয়ে আনতে মহাকাশ সংস্থা নাসা এবং স্পেসএক্স একটি মিশন পরিচালনা করেছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে।
পৃথিবী থেকে বহু দূরে মহাকাশে 287 দিন পার করেছেন নাসার 2 নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। মাত্র 8 দিনের মিশনে গত বছরের 5 জুন বোয়িং নির্মিত স্টারলাইনার রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন এই 2 নভোচারী। কিন্তু যে মহাকাশযানে তারা গিয়েছিলেন সেটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় তাদের মিশন নাটকীয়ভাবে দীর্ঘায়িত হয়। এমন অবস্থায় আটকে পড়া 2 নভোচারীকে ফিরিয়ে আনতে গত বছর থেকে নানা পরিকল্পনা করতে শুরু করে নাসা। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি 2 নভোচারীকে ফিরিয়ে আনার উপর জোর দেন। তাদের ফিরিয়ে আনতে নাসার তৎপরতার অংশ হিসেবে ক্রু 10 মিশনের ফ্লাইটে তাদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। নভোচারীদের ফেরাতে মার্কিন মহাকাশ সংস্থা নাসা ও স্পেসএক্স একটি মিশন পরিচালনা করেছে। গত শুক্রবার গ্রিনিচ মান সময় রাত 11:03 স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযানটি ফ্লোরিডার নাসার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে। এর 29 ঘন্টা পর গত রবিবার ভোর 4:04 দিকে এটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছায়। সুনিতা ও বুচ সহ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থাকা 7 নভোচারী তাদের স্বাগত জানান। এখন নভোচারী অদল বদলের অংশ হিসেবে ক্রু 10-এর ওই ফ্লাইটে করে সুনিতা ও বুচ ফিরবেন। তাদের সঙ্গে থাকবেন নাসার নভোচারী নিক হেগ এবং রাশিয়ার নভোচারী আলেকসান্দার গর্বুনভ। সুনিতাদের ফেরার সময় নির্ধারিত থাকলেও কিছুটা আশঙ্কা থেকে গেছে। নাসা বলছে পরিস্থিতি বাদ সাধলে আবার বদলে যেতে পারে সুনিতাদের ফেরার দিনক্ষণ। তবে সবকিছু বিবেচনা করেই মিশন পরিচালনা করছে নাসা। মনিরুজ্জামান বাবু, ৭১। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।